হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আজকের গল্প সংসার পর্ব 6, লেখিকা সুরায় ইসলাম সানজি। আমি আর কিছু না বলে বাবুর জন্য ফিটার বানাতে চলে গেলাম। স্বপ্ন দিয়ে আমি কাটিয়ে দিতে পারলেও বাবুর জন্য খাবার লাগবে। খাবার বানাচ্ছিলাম, তখন রান্নাঘরে রাইমা আপু এসে আমার পাশে দাঁড়ালো। আপু পাশে দাঁড়িয়ে উসখুস করতে দেখে বুঝলাম আপু আমাকে কিছু বলবে। বাবুর ফিটার গুলতে গুলতে আপুকে বললাম, কিছু বলতে আপু? আপু মাথা উপর নিচ নাড়িয়ে লাজুক হেসে বলল, হ্যাঁ। আস আস আসলে মেঘ, জানতে চাইছিলাম এমন করছো কেন? কি বলতে চাও বলো তো? আপু লাজুক হেসে মাথা চুলকে বলে, মেঘ, আমি ওই যে তোমার একটা ভাই আছে না, তার সম্পর্কে জানতে চাইছিলাম। ও, রাকিব ভাইয়া? হ্যাঁ, কি জানতে চাও বলো। এই তো, উনি কেমন, বিয়ে করেছেন নাকি? আসলে মেঘ, তোমার থেকে আমি কিছু লুকাতে চাই না। প্রথম দেখায় তাকে আমার খুব ভালো লেগেছে। তোমাদের বাসায় গিয়ে তার সব কিছুতে দায়িত্ব পালন আমার বেশ লেগেছে। আমার এই বয়স পর্যন্ত কখনো এমন ফিলিংস হয়নি যতটা তাকে দেখার পর থেকে আমার হচ্ছে। আমি আপুর কথা শুনে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমি জানতাম আপু রাকিব ভাইয়াকে পছন্দ করে, তবে শিওর ছিলাম না। তার মুখ থেকে শোনার জন্য এতক্ষণ কথা পেঁচালাম। বৃষ্টির বিয়ের দিন রাইমা আপু শাড়িতে বেজে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সময় রাকিব ভাইয়া ধরেছিল। তখন থেকে আপুকে রাকিব ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখতাম। যখন বৃষ্টির বিয়েতে সবাই সবার সাথে নাচছিল, তখন রাকিব ভাইয়ার সাথে রাইমা আপু নেচেছিল। তারপর থেকে রাইমা আপু রাকিব ভাইয়ের পিছু পিছু ঘুরতো। সে যেখানে যেত তার পিছু পিছু যেত। তখন রাকিব ভাই সে যেখানে যেত তার পিছে রাইমা আপুকে দেখলেও ব্যাপারটা কাকতালীয়ভাবেই নিয়েছিল। কিন্তু আমি সবটা দেখার পর সন্দেহ হয়েছিল, তবে শিওর ছিলাম না। রাইমা আপু খুব ভালো, রাকিব ভাইয়ের সাথে খুব মানাবে, কিন্তু রাকিব ভাই কি মানবে? না মানলেও আমার কথা কখনো ফেলতে পারবে না। অনুরোধ করে বললে অবশ্যই আমার কথা রাখবে। আজ হোক আর কাল রাইমা ম্যামকে যদি জীবনে পায়, তবে একদিন রাকিব ভাই আমাকে কৃতজ্ঞতা জানাবে। আমি আপুর দিকে তাকিয়ে তার ফিলিংস সত্য না মিথ্যে জানার জন্য রসিকতা করে একটু হেসে বললাম, আপু, এটা তোমার আবেগ, ভালো লাগা হতে পারে, তবে ভালোবাসা না। কিছুদিন পর চলে যাবে, চিন্তা করো না। তাছাড়া রুদ্র স্যার বা বড় ম্যামও এটা মানবে না। এসব হয় না আপু, তুমি ভুলে যাও। আমি চলে যেতে নিতেই আপু আমার হাত ধরে জ্বলজ্বল চোখে বলল, আমার এটা আবেগ না মেঘ, আমি সত্যিই খুব ভালোবাসি তাকে। এই কয় মাসে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তাকে ভোলার জন্য খুব চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বিশ্বাস করো, আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। আর আমি জানি তুমি ভাইয়া আর মাকে মানিয়ে নিতে পারবে। আপুর চোখ এতক্ষণ জ্বলজ্বল করলেও কথার বলার সাথে সাথে চোখ থেকে এই এক ফোঁটা টুপ করে জল পড়ল। আমি আহাম্মকের মতো তাকিয়েছিলাম। একজন এত বড় ডাক্তার, সে কিনা ভালোবাসার জন্য কাঁদছে। আপুকে বুঝিয়ে শান্ত করলাম যে আমি সব ঠিক করে দেব। রাইমা আপুর থেকে রুদ্র স্যারের রুম কেন এলোমেলো জানতে চাইলে বলে, যেদিন বৃষ্টির সাথে বিয়ে হয়েছে তারপর থেকে কারণে অকারণে সব রাগ রুমের জিনিসপত্রের উপর ঝাড়তো। আর ওই যে ওই ঘড়িটা, ওটা ভেঙেছিল যেদিন আমার বিয়ে প্রস্তাব নিয়ে বড় ম্যাম আর রাইমা আপু গেছিল। সেদিন যখন শুনে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, তখন খুব রাগ করে সেই সাথে কান্নাকাটিও করে। আর রুদ্র স্যার যখন কাঁদছিল, তার কান্না দেখে বাবুও চিৎকার করে কান্না করে। আর খুব কষ্টে স্যার তখন পিটার খাইয়ে বাবুকে ঘুম পাড়ায়। কিন্তু রাত 1টা বাজতেই ঘড়ির বেল বেজে ওঠে। তখন বাবুর ঘুম ভেঙে যায়, আবার কান্না শুরু করে। তখন রাগে জেদে ঘড়ির হাতের পাশে ফোন ছিল, ওটা ঘড়ির উপর ছুঁড়ে মারে। সেই সাথে ঘড়িও যায় আর ফোনও। স্যার রুমে পার্সোনালভাবে কাউকে অ্যালাউ করে না। যখন বৃষ্টির সাথে বিয়ে হয়েছিল তখন তারা অন্য একটা রুমে থাকতো, তবে এই রুমে রুদ্র স্যার কাউকে ঢুকতে দিত না। নিজে একা একা সারাদিন থাকতো। রাইমা আপু আরও বলে যে তাকে প্রায় দিনই আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে শাড়ি পাঠাইতো। আমি রাইমা আপুর মুখে কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে থাকি। আমি যে তার রুমে এই 2 দিন থেকে আছি, কই সে তো কখনো আমাকে রুম থেকে চলে যেতে বলেনি।
তবে কি আগের পিছু টান এখনো আছে? কথাটা মনের ভিতর কয়েকবার ভাবতেই মুখে হাসি ফুটে ওঠে, খুশিতে চোখ জ্বল করে ওঠে। বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, তারপর রাইমা আপুর সাহায্যে কিছু কাজের লোক নিয়ে রুমটাকে পরিষ্কার করি। যতগুলো জিনিস ভাঙা ছিল সেগুলো পরিষ্কার করে লোক দিয়ে দোকান থেকে ওই জিনিসগুলো কিনে নিয়ে আসি। সব কিছু রাইমা আপু দেখিয়ে দেয় কোনটা আগে কোথায় ছিল। আমি আবার আগের মতোই সব সাজাই। সাজানো প্রায় শেষ। আমি ক্লান্ত হয়ে বেডের উপর বসে দেখতে থাকি সব কিছু কেমন লাগছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। এই রকম একটা রুমের আমার খুব ইচ্ছা ছিল, যেখানে প্রাকৃতিরও আভা পাওয়া যাবে। এগুলোর কথা আমি ফোনে একদিন মাহমুদকে বলেছিলাম। জানো, আমার খুব ইচ্ছে এমন একটা জায়গায় আমরা দুজন থাকবো, যেখানে বেড থাকবে কিন্তু পাশে দোলনা থাকবে, তারও চারপাশে গাছ থাকবে, খোলা বাতাস থাকবে, পাখি পাশে বসে কিচিরমিচির করে গান গাইবে, আর আমি সেই গানের সুরে দোলনায় ঘুমিয়ে পড়লে তুমি সুরসুরি দিয়ে উঠিয়ে দেবে, আর আমি বিরক্ত মাখা ভঙ্গিতে উঠে যেতে চাইলে তুমি পিছন দিক থেকে ওই সেই সিনেমার ভিতর হিরোইন যখন রাগ করে চলে যায় তখন হিরো পিছন দিক থেকে টেনে বুকের মাঝে জড়িয়ে ধরে ঠিক সেভাবে পিছন থেকে টান দেবে, তবে জড়িয়ে না ধরে আমাকে দোলনায় বসিয়ে তুমি আমার কোলে শোবে। তখন আমি তোমার মাথায় বিলি কেটে দেবো আর তুমি কোমর জড়িয়ে শুয়ে থাকবে। এটুকুই বলে খিলখিলি হেসে আবার গম্ভীর মুখে বলতাম, এসব কি আর সত্যি হবে? স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এসব কি বাস্তব হয়? বেডের পাশে দোলনায় তো আবার বাগানের ভিতর, রুমের ভিতর কি আর খোলা বাতাস পাওয়া যায়? কেন পাওয়া যাবে না শানু? সব হবে, আসল না হোক, তবে এভাবে সাজিয়ে নেওয়া যাবে। দোলনার পাশে ইয়া বড় একটা জানালা থাকবে, যেখানে থেকে খোলা বাতাস আসবে। তুমি চাইলেই সব হবে। আমি তখন বেশ উৎসাহ হয়ে বলতাম, সত্যি হবে? কিন্তু কিভাবে হবে? আমার প্রশ্নের জবাবে মাহমুদ শুধুই হাসতো। পুরনো কথা মনে পড়তেই আনমনে হেসে উঠলাম। কর্মের কর্নারের দিকে রুমের কর্নারের দিকে চোখ গেল। দোলনার একটু পাশে বড় একটা কাচের জানলা। জানলা খুলতেই ফুরফুরিয়ে রুমের ভিতর হাওয়া ঢুকতে শুরু করলো। আমি দুহাত মেলে গভীর নিঃশ্বাস নিলাম। একেবারে আমার স্বপ্নের রুমের মতো, কিন্তু কি যেন নেই। ভাবতেই মনে পড়ল পাখি নেই, আর না তো পাখির কিচিরমিচির সুর। ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর পরিবেশ কিন্তু পাখির শব্দ নেই। আশেপাশে কোথাও পাখির দোকানও নেই যে কাউকে নিয়ে আসতে বলবো। রুমের একপাশে চোখ যেতে দেখি একটা পাখির খাঁচা পড়ে আছে, কিন্তু পাখি নেই। তবে কি পাখিগুলোকে রুদ্র স্যার ছেড়ে দিচ্ছে? বিকেলের দিকে রুদ্র স্যার রুমে আসে। ভাবছিলাম সব কিছু সুন্দর করে সাজানো দেখে চমকে যাবে, কিন্তু না, উল্টো সে এমন ভাব নিয়ে ওয়াশরুমে গেল, মনে হচ্ছে যে আগে থেকেই জানতো রুম সাজানো থাকবে। কিছুটা মন খারাপ করে রুমের বাইরে চলে আসলাম। আজ বড় ম্যাম বাড়িতে নেই। এই বয়সে কত ইয়াং সে, নিজেও ছোট একটা ব্যবসা সামলান। শহরের গণ্যমান্য ব্যক্তিদের মাঝে সে একজন। আজ কেমন জানি রুদ্র স্যারকে ভয় লাগছে না। এতদিন ভয়ে গুটিয়ে নিলেও আজ কেন যেন মনে হচ্ছে ভয়টা সত্যি হোক। সমস্যা কি? সে তো আমার স্বামী, আমার ভালোবাসা। রুদ্র স্যার খুব চেনা আপন আপন মনে হচ্ছে। ইচ্ছে করে রাতে কিছু না খেয়ে দোলনায় শুয়ে দুলতে দুলতে সেখানে ঘুমিয়ে পড়লাম। শরীরটা ক্লান্ত লাগছে, কালকে ফুপি নিতে আসবে, তাই সব গুছাতে গুছাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। রাত 1:30। কেউ একজন পাশের রুমের বারান্দা থেকে চুপচাপ আমার রুমে পা টিপে টিপে ঢুকছে। ঘুমের ঘোরে মনে মনে চোর ভেবে লাঠি খুঁজতে লাগলাম। লাঠি না পেয়ে পাখির খাঁচাটা হাতে নিলাম। ঘুমের ঘোরে ভাবছি চোরটা কাছে আসতে খাঁচায় বন্দি করে নেব। আস্তে আস্তে চোরটার সামনে আসলো, অন্ধকারের মুখ দেখা যাচ্ছে না। আমার হাত থেকে খাঁচা চুরি করবে বলে খাঁচা নিয়ে টানাটানি শুরু করলো, কিন্তু আমি দেব না। তাকে অনুরোধ করে বলছি, আমার রুমে কোনো পাখি নেই, আর কোনো পাখির সুরও নেই। তুমি কি আমার পাখি হয়ে গান শোনাতে পারবে? প্লিজ খাঁচার ভিতর ঢুকে যাও। ছোট্ট আমার কথা শুনে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, পাখি নেই বলে নিজের জামাইকে পাখি বানিয়ে বসিয়ে রাখতে চায়? না জানি কখন বলে গাছ বাদর নেই, তুমি কি আমার বাদর হবে? প্লিজ গাছে উঠে বসে থাকো, ইডিয়েট। আমার হাত থেকে পাখির খাঁচা নিয়ে দুটি পাখি রাখলো। অন্ধকারে দেখতে পারছি না কি পাখি, তবে মনে হচ্ছে পাখি দুটো আমার মতো খুব ক্লান্ত। খাঁচায় রাখতে এক কোণায় গিয়ে গুটি গুটি হয়ে বসে আছে।
আমাকে সেই চোর নিজ হাতে খাবার খাইয়ে খাটের উপর শুইয়ে দিয়ে যাওয়ার সময় আমি তার গলা আঁকড়ে ধরে টুপ করে ঠোঁটে চুমু খেয়ে বললাম, ধন্যবাদ চোর ভাইয়া, আবার কিছু লাগলে জানাবো। চোরটা বারান্দার দরজা থেকে বের হয়ে যাওয়ার সময় অসহায় গলায় বিড়বিড় করে কি জানি বলছিল। তবে বিড়বিড় করে বললেও আমি স্পষ্ট শুনতে পারছি সে নিজেকে নিজে বলছে, যাহ রুদ্র, এবার হয়েছে তো মন মতো। নিজের বউ ডাকে ভাইয়া, তাও আবার যেই সেই ভাইয়া না, চোর ভাইয়া। জীবনে আর কোনো কথা শোনার স্বপ্ন বাকি আছে? তাও তোর বউয়ের থেকে শুনে নিস। মানুষ ফান্দে পড়ে কান্দে, আর তুই তো নিজেই নিজে ফান্দে এসে ডুব দিচ্ছিস। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে না, শুধু পাখির শব্দে না, কেউ দরজায় নকও দিচ্ছে। উঠে গিয়ে দেখি ফুপি এসেছে। আমি দৌড়ে গিয়ে ফুপিকে জড়িয়ে ধরি। ফুপি তাড়াতাড়ি তৈরি হতে বলে রুদ্র স্যারকেও নাকি বলেছিল, কিন্তু সে যাবে না, অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে, যাই পড়ে যাবে। আমি দোলনা উপর থেকে ব্যাগ নিতে চোখ পড়ে খাঁচায় ঝুলে থাকা দুটো লাভ বার্ডের উপর। তবে কি এটা রুদ্র স্যার রেখে গেছে? তাহলে কি রাতে যা দেখেছি ওসব স্বপ্ন ছিল না? আমার রাতের কথা মনে পড়তেই শব্দ করে হেসে উঠি। রুদ্র স্যারকে জড়িয়ে ধরে চুমু দেওয়ার কথা মনে পড়তে লজ্জায় দু হাতে মুখ ঢেকে নেই। ফুপি বার তাড়া দিচ্ছে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। আমি এত তাড়াতাড়ি কেন কারণ জিজ্ঞেস করলে বলে, কাল রাকিবের বিয়ের পাকা কথা হয়েছে, আজ আমরা গেলে আমাদের পছন্দ হলে তবে কালই বিয়ে হবে। মেয়ে শুনছি সুন্দরী, 3 ভাইয়ের আদরের বোন, অনেক তো বয়স হয়েছে। ছেলেটা এবার যেহেতু বিয়েতে রাজি হয়েছে, তবে আমরা গিয়েই বিয়ে পড়িয়ে দেব। এর আগে তো বিয়ের নামও শুনতে পারতো না, কিন্তু এখন আর নাও বলে না, আর হ্যাঁও বলে না। আমি ফুপির কথায় ধমকে দাঁড়াই, যেভাবে হোক এই বিয়ে ভাঙতে হবে, রাইমা আপুকে দেওয়া কথা রাখতেই হবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট